আসসালামু আলাইকুম। শুরু করছি মহান করুণাময় আল্লাহর নাম, যিনি আমাদের সকলের উত্তম রিজিক দান করেছেন। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। গল্প পাঠে আমি আপনাদের সাথে আছি পারভেজ মাহমুদ সচিব। আর সবাই শুভকামনা নিয়ে পাশে থাকলে আমি এই প্রয়াস চালিয়ে নিতে পারবো। এজন্য সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, বেল বাটন প্রেস করে। তাহলে আমি আরো নিত্য নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল গল্প। আজকে আপনাদেরকে শোনাবো পেতনির সঙ্গে প্রেমের গল্প। তোমার ভয় করছে না? নীলের কথা শুনে আমি খানিকটা হেসে দিলাম। বললাম, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার ভয় করছে? নীলু কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। জানালার অপাশটা বেশ অন্ধকার। আমি নীলের চেহারা ঠিক মতো বুঝতে পারছি না, তবে তা কেন যেন মনে হলো তার চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে একটা বিস্ময় কাজ করছে। কে বলে মানুষই বিস্মিত হতে পারে? অশরীরেরও যে বিস্মিত হতে পারে সেটা নীলের চেহারা না দেখলে বুঝতে পারতাম না। নীলের জানালা ভেদ করে আমার ঘরে চলে এলো। যেমন করে আমরা দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকি, ঠিক সেভাবে। ব্যাপারটা যে খুব স্বাভাবিক একটা ঘটনা। অন্য কেউ হলে এতক্ষণ চিৎকার চেঁচানো শুরু করতো, কানের পর্দা ফাটিয়ে ফেলতো। আমি নিজেকে সামনে নিলাম, তবে সামনে নেওয়াটা এমনি এমনি হয়নি। আমি এখানে ভাড়ায় এসেছি খুব বেশি দিন না। প্রথমে এখানে ভাড়ায় আসি তখন ঘরের ভাড়া শুনে একটু অবাকই হয়েছিলাম। তার উপরে আমি ব্যাচেলর, যেন আমাকে ভাড়া দিতে রাজি হয়ে গেল। আসলে একটু অবাক না হয়ে পারলাম না। এমন একটা ফ্যামিলি বাসায় সহজে বাড়ি মালিকরা ব্যাচেলর ভাড়া দেয় না। অন্য সব ফ্লোরগুলো ভাড়া দেওয়া, কেবল একটি ফ্লোরে কেউ নেই। তখন অবশ্য কোনো প্রকার সন্দেহ নাই। আমি নিশ্চিন্ত উঠে গেলাম। সব থেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাসাটা খুব একটা কাছে, হেঁটে যাওয়ার দূরত্বে। কদিন ভালোই কাটছিল। কেমন একটা সমস্যা ছিল যে রাত হলে আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। ভালোই হতো যে প্রচন্ড গরমে বাইরে, কিন্তু আমি ঘরে এসি চালু না করেও ঠান্ডা আরাম পেতাম। আর একটা বড় ব্যাপার, বাড়ির মালিক প্রতিদিন সকালে এসে আমার খোঁজ খবর নিত যে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা, কিংবা আমি ভালো আছি কিনা। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারার একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম। তবে আমি যখন বলতাম কোনো সমস্যা নাই, ভদ্রলোক তখন চেহারা থেকে মনে হতো যেন বুকের ওপর থেকে 10 মণ ওজনের একটা পাথর সরে গেল। তারপরে খানিকটা সন্দেহ তৈরি হলো। তো এখন সন্দেহ তৈরি হলে মালিকের কাছে আর কি বলবো? আঙ্কেল, আপনার বাড়িতে কি কোনো ভূত আছে? আর জানতে চাইলে যদি উনি কেনই বা বলবেন? তার উপর যদি উনি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেন, আমি এত চমৎকার একটা জায়গা ছাড়বো? তবে একদিন পাড়ার দোকানদারের কাছে জানতে চাইলাম। প্রথমে এটা বলতেই চায় না, তবে আমি যে এই ফ্ল্যাটে 2 সপ্তাহের উপরে পার করছি, নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হচ্ছেন। আমার দিকে তাকালো, তারপর গলা নিচু করে যা বলল তা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। গল্পের সারমর্মটা এমন, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা বাজার পেতনি। মেয়েটার নাকি এখানে মারা গিয়েছিল। মেয়েটার নাম ছিল নীলি। এর আগে এই ফ্ল্যাটে কেউ নাকি একজনও 1 সপ্তাহ বেশি থাকতে পারে নাই। আমি সপ্তাহে দুয়েক কিভাবে পার করছি তা নিয়ে বিশ্বাসের শেষ নেই তার। আমি হেসে উড়িয়ে দিলাম। সদাইপাতি কিনে হাজির হলাম বাসায় আসার পরে ব্যাপারগুলো একটু চিন্তা করতে শুরু করলাম। যতই হেসে উড়িয়ে দিয়ে না কেন, নিজের মনে একটু ভয় কিংবা সন্দেহ ততক্ষণ তৈরি হয়ে গেছে। আসলে কিছু একটা আছে, বিশেষ করে ঠান্ডার বিষয়। তাছাড়া আরেকটা ব্যাপার আমি আগে থেকে লক্ষ্য করিনি, লক্ষ্য করা দরকার ছিল। আমি এমনিতেই বাইরে খাওয়া দাওয়া করি। মাঝে মাঝে চরম ক্ষুধার মুহূর্তে যখন বাইরে যেতে ইচ্ছা করে না, তখন ঘরেই কিছু বানিয়ে নিই। এই 2 সপ্তাহ আগের এমন হয়েছিল। রাতের বেলা খুব ক্ষুধা লেগেছিল। একবার একটা বোম্বাই টোস্ট আর খিচুড়ি এনেছিলাম। সেগুলো বাসনে আমি আধো অবস্থায় রেখে দিয়েছিলাম, সকালে পরিষ্কার করবো বলে। সকালে অফিসে চলে যাওয়ার ফলে আর সেটা করা হয় নাই, কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা। পরে আবার মনে হয়েছিল হয়তো আমি পরিষ্কার করছি, কিন্তু আমার মনে নেই, অনেক কাজের চাপ থাকতো। যাক, আর এটা নিয়ে বেশি চিন্তা করলাম না। যেই থাকুক না কেন, সত্যি যদি থেকে থাকে তারা আমার তো কোনো ক্ষতি করবে না, আমি সেটা পরিষ্কার বুঝতে পারছি।
যদি ভয় দেখাতো তাহলে এতদিন সামনে চলে আসতো। নীলিকে দেখি আরো 1 সপ্তাহ খানিক পরে আমি অফিস থেকে সবে ফিরেছি। সেদিন কাজের চাপ ছিল প্রচুর বেশি। বাসায় আসতে প্রায় রাত 10টা বেজে গেল। ঘরে ঢুকে দেখি আমার শরীরটা আর চলছিল না। দরজা থেকে জামা কাপড় খুলতে শুরু করলাম। লক্ষ্য কেবল বিছানা। আগে ঘন্টাখানে ঘুমানোর ইচ্ছা, তারপর অন্য কিছু চিন্তা করা যাবে। খেয়ে এসেছি, সুতরাং চিন্তার কিছু নেই। আমি জুতা মোজা খুলে একটু এদিক ওদিক ফেলতে সবার ঘরে গুছাচ্ছি। এগুচ্ছি তখনই পিছন থেকে একটা ঠান্ডা মিহি কণ্ঠে একজন বলে উঠল, এত অবলা ছিল কেন আপনি? আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না, একেবারে চুপ হয়ে দাঁড়িয়ে আছি। যে আমার একটা ঘরে একটা মেয়ে কণ্ঠ। লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা যেন কাঁপছে। আমার হয়তো প্রথমে ভাবা দরকার ছিল যে ঘরে অন্য কেউ ঢুকেছে, কিন্তু কণ্ঠটাতে এমন কিছু ছিল যে আমার পুরো শরীরটা কেঁপে উঠল। ঘরের তাপমাত্রা ততক্ষণে নেমে এসেছে। আমার শরীরটা খানিকটা শীত শীত অনুভব করছে। আমি নিজেকে পুরোটা বুঝতে চেষ্টা করলাম। কোনো ক্ষতি করবে না তো? এটা ভালো একটা ভূত, ভালো পেতনি, সুইট পেতনি। খুব বেশি কাজ হচ্ছিল না, প্রবল ইচ্ছে করছিল সামনের দিকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ইচ্ছাটা দমন করলাম। অনেক সাহস সঞ্চয় করে পিছনে তাকার প্রস্তুতি নিলাম। আমি ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমার ছোড়া জামা কাপড় আর জুতা মোজাগুলো গোছানো রয়েছে। আমার মনে হলো মেয়েটা চলে গেছে, কারণ ঘরের তাপমাত্রাও ততক্ষণে আবার বাড়তে শুরু করছে। এরপর মেয়েটার একটা অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার। প্রত্যেকবারই আমার অগোছলতার জন্য মৃত শাসন করছে। আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার ভয় লাগছে না মোটে। গতকালকে অফিসে যাওয়ার আগে একটা ছোট্ট নোট লিখে গেলাম যে আমার অগোছানো শার্টের উপর, আমি তোমাকে দেখতে চাই। নিজের কাছে কিছুটা হাস্যকর শোনালো যে আমি একটা পেতনির সঙ্গে দেখা করতে চাচ্ছি। মানুষজন শুনলে কি ভাববে? অফিস থেকে ফিরে এসে দেখি তার কোনো খোঁজ পেলাম না, তবে আমার শার্টখানা ঠিকই গোছানো ছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগে জানালার দিকে তাকিয়ে আছি, তখনই যেন একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। প্রথমে বুকের ভিতরটা যেন ধক করে উঠল, নিজেকে সামলেও নিলাম পরক্ষণে। ছায়াটা তখনও জানালার ওপাশে চুপচাপ। আমি আগে গিয়ে নিচে জানতে চাইলাম, তুমি কি এসেছ? তখনই নীলি জানতে চাইল কথাটা। ঘরের আলোটা মেয়েটা এলো, আর একটা অবাক করে লক্ষ্য করলাম বহুদিন ধরে আমি এত সুন্দর মুখ কখনো দেখিনি। আমি কিছুটা সময় কোনো কথা বলতে পারলাম না, কেবলই চেয়ে রইলাম। নীলি বলল, কি পেতনি চেহারা থেকে কি খুব পছন্দ হয়েছে? বলে খুব জোরে হাসতে লাগলো। আমি বললাম, বিশ্বাস হচ্ছে না। আমাদের ছোটবেলা থেকে যেগুলো শেখানো হয় শাকচুন্নি আর পেতনি বিষয়ে দেখি পুরাই উল্টা। নীলি আমার দিকে তাকিয়ে রইল। তুমি বেশ সাহসী দেখছি। এর আগে যে মানুষগুলো দেখেছি তারা বেশ ভীতু ছিল। যাক, ভালোই হলো, তোমার সাথে চুপটাক কথা বলা যাবে, চাইলে প্রেমও করতে পারো। জানি সুন্দরী পেতনি প্রেম করে সুবিধা কি? কি শুনি? পেতনির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবে না, বিয়ে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কথাটা বলার পরে দেখলাম নীলুর মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি যাই। সে কি, কোথায় যাইবা? আমার কথায় কষ্ট পেলে নাকি? না ঠিক আছে, না ঠিক নেই, আমাকে বলবা তারপর যাবা। নিজের কণ্ঠ শুনে নিজে অবাক হয়ে গেলাম। আমি একটা অসুরের সঙ্গে আগুরমেন্ট করতেছি? আমার কথা বলে ধরনি কি জানি। নীলি আবার হেসে ফেলল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমরা কি মনে করো আমরা কি আসলে এতটা ফিরি না? তোমাদের যেমন নিজেদের জগৎ আছে, আমাদেরও নিজেদের জগৎ আছে, সেখানেই থাকতে হয়। আচ্ছা তাহলে আমাদের জগতে যাদের স্বাভাবিক মৃত্যু হয় তাদের সঙ্গে এই জগতের একটা সংযোগ স্থাপন হয়ে যায়। চাইলে আমরা এখান থেকে নিজেদের সরিয়ে রাখতে পারি না, বুঝেছ? ইচ্ছা করে থাকি না। বুঝলাম। তা কখন আসবে আবার? আসলেই টের পারবে। এখন চাই। নীলের অনেক কিছুই জানা হলো না, তবে মেয়েটা যে আবার আসবে সেটা বুঝতে পারলাম। তখন ওর সাথে ছুটিয়ে আড্ডা দিয়ে যাবে। নীলি যেভাবে জানালা ভেদ করে এসেছিল ঠিক সেভাবে চলে গেল। আমি নিজের বিছানাকে দিকে রওনা হলাম। আপাতত আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী পর্বটি শুনবেন আগামীকাল ঠিক 4টায়। শুনতে সাথেই থাকুন। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, তাহলে আমি আরও নিত্য নতুন গল্প বলার অনুপ্রেরণা পাবো। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।